ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনুন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দি অ্যাডভেঞ্চার অব দি এম্পটি হাউস। স্যার আর্থার কনান ডয়েল, জন্ম 1859 সালে এডিনবরা, স্কটল্যান্ডে। পেশায় ছিলেন ডাক্তার। রোজগার বাড়ানোর তাগিদে লিখতে শুরু করলেন ছোট গল্প। 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট এই উপন্যাসের হাত ধরে জন্মগ্রহণ করলেন বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমস। দ্য সাইন অফ 4 এই গল্পটি আমেরিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শার্লক হোমস হয়ে গেলেন বিশ্ববিখ্যাত। এরপর থেকে ইংল্যান্ডের স্ট্র্যান্ড ম্যাগাজিনে পাবলিশড হতে শুরু করল দ্য শার্লক হোমস সিরিজ। জুলাই 1881 থেকে শুরু করে একটানা 1893 পর্যন্ত। তারপর খানিকটা বিরক্ত এবং বোর্ড হয়েই কনান ডয়েল শার্লক হোমসকে মেরে ফেললেন দ্য ফাইনাল প্রবলেম গল্পটিতে, যেখানে তার প্রতিপক্ষ মরিয়ার্টি। কিন্তু সেখানেই কি সত্যি সব শেষ হয়ে গেছিল? দি অ্যাডভেঞ্চার অব দি এম্পটি হাউস এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 27 জানুয়ারি 2015 সালে। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অব দি এম্পটি হাউস। সালের বসন্ত। লন্ডন জুড়ে তুমুল হইচই। হঠাৎ এক সকালে শোনা গেল অনারেবল রোনাল্ড অ্যাডেয়ারকে কে বা কারা গুলি করে খুন করেছে। পুলিশ টুলিশ একাকার কাণ্ড, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। সবাই হতবাক যাকে বলে। খুনের কোনো মোটিভও সে অর্থে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুধু যদি আমার বন্ধু শার্লক হোমস থাকতো, কিন্তু সে তো আর কোথায়। যাক, ওর সঙ্গে থাকার সুবাদে আমিও কেসটা নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু সত্যি বলছি, অন্য আর সবাই এর মতোই আমিও এটার কোনো কিনারা করতে পারিনি। ভেবেছি দিন রাত, তবুও অদ্ভুত কেস সত্যি। খুব অল্পের মধ্যে কেসটা সম্পর্কে জানাচ্ছি, কিন্তু তার আগে একটা রহস্য না করে পারছি না। খুলে বলবো না এখন, শুধু এইটুকু বলবো যে কেসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমার জীবনে এমন এক কাণ্ড ঘটেছিল যার চেয়ে ভালো কিছুই হতে পারে না। অন্তত আমার জীবনে তো নয়। অমন আশ্চর্য ঘটনা বোধ হয় ভগবান একবারই ঘটান। যাক, কেসটায় আসি। অনারেবল রোনাল্ড অ্যাডেয়ারের বাবা ছিলেন এক অস্ট্রেলিয়ান কলোনির গভর্নর। কিন্তু মায়ের ছানি অপারেশন করাতে রোনাল্ড তার বোন ও মাকে নিয়ে লন্ডনে চলে আসেন। 427 পার্ক লেনে থাকতে শুরু করেন। রোনাল্ড মানুষটা একেবারেই জটিল ছিলেন না। হাই সোসাইটিতে মেলামেশা ছিল। মিস উডলির সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও কয়েক মাস পরে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যতদূর শুনেছি মিউচুয়াল কনসেন্টেই সব হয়েছিল। লোকটার একটা নেশা ছিল তাস। নানা ক্লাবের মেম্বার ছিলেন, সেখানে চুটিয়ে খেলতেন। কিন্তু বাজি হেরে গেলেও যে খুব কিছু আর্থিক ক্ষতি হতো তেমনটাও নয়, কারণ সম্পত্তি তো অগাধ। তবে অধিকাংশ বাজি তিনি জিততেন। যেদিন তার হত্যা হয় সেদিন তার মা আর বোন বেরিয়েছিলেন কোনো আত্মীয়ের বাড়ি। কাজের লোকটি নাকি শুনেছিলেন রোনাল্ডকে বাড়ি ফিরতে, কিন্তু আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি ঘর থেকে। তারপর রাত 11:20 নাগাদ তার মা যখন ফিরলেন, ছেলেকে শুভরাত্রি বলবেন বলে ঘরে যান, কিন্তু ঘর ভেতর থেকে বন্ধ ছিল। বারবার দরজায় ধাক্কা দেওয়ার পর, ডাকাডাকির পরও যখন দরজা খুলল না, তখন লোক ডেকে দরজা ভেঙে ফেলা হয়। আর ভেতরে রোনাল্ড অ্যাডেয়ারকে পাওয়া যায় টেবিলের ধারে মৃত অবস্থায়। মাথা বুলেটে ছিন্ন ভিন্ন,
কিন্তু কোনো অস্ত্র নেই, কোনো চিহ্ন, কিচ্ছু নেই। টেবিলে শুধু একটা কাগজে কিছু হিসেব, কিছু লোকের নাম, আর সামনে রাখা বেশ কিছু পাউন্ড। ভালো করে পরীক্ষা করার পরও কোনো কিছুই বুঝলাম না। হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ ছিল কেন? এক হতে পারে যে ভেতরে অন্য কেউ, অর্থাৎ আততায়ীও ছিল, খুনের পর জানলা দিয়ে লাফ মেরে পালিয়েছিল। কিন্তু সেও তো অন্তত 20 ফুটের লাফ। নিচে কিছু ফুল গাছ ছিল, তাতে কোনো ছাপও পড়েনি, সব আগের মতোই শান্ত। নিচে থেকেও যদি কেউ চেষ্টা করে উপরে ওঠার, একটা না একটা তো কিছু বোঝা যাবেই। কিন্তু না, এখানে তো ভৌম। আর তাছাড়া পার্ক লেন এমনিতেই সবসময় খুব গমগম করে, সেখানে গুলি করে কাউকে মারলে আওয়াজ শোনা যাবে না, হতেই পারে না। কিন্তু চোখের সামনে দেখাই যাচ্ছিল অ্যাডের পড়ে রয়েছেন, মাথা ফুঁড়ে গেছে বুলেট। তারপর আবার দেখলাম একজন ডিটেকটিভ এসে জুটেছেন, যা প্রাণ চায় তাই বলছেন। আর সহ্য হচ্ছিল না, বেরিয়ে এলাম ওখান থেকে। ইতিমধ্যেই বাড়ির সামনে বেশ ভিড় জমেছে। আমি আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অতি অদ্ভুত লোকের সঙ্গে খেলাম জোর ধাক্কা। বৃদ্ধ কিন্তু কেমন ডিফর্মড। এক গাদা বই নিয়ে কেন যে রাস্তা দিয়ে হাঁটছিলেন ভগবান জানে। বইগুলো যথারীতি ছড়িয়ে ছিটিয়ে গেল। মাফ চেয়ে তুলতে গেলাম, কিন্তু বাবা, লোকটার কি দেমাক! বিন্দু মাত্র পাত্তা না দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আমি তো পুরো অবাক। তো যাই হোক, ওখান থেকে ফিরে ঘরে ঢুকেছি, ভাবছি কেসটা কোন দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। তখনই আমার কাজের লোকটি এসে বলল কে নাকি একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে। এখন আবার কে? ডাকতে বললাম। উমা, দেখি সেই অদ্ভুত বৃদ্ধ এসে হাজির, হাতে আরো কিছু বই। দেখে ভিড়মি খেলেন মশাই? আমার কি বিবেক বলে কোনো বস্তু নেই নাকি? হ্যাঁ, যেই আপনাকে বাড়িতে ঢুকতে দেখলাম, ভাবলাম যাই একটু ব্যাপারটা গিয়ে মিটিয়ে নি। আসলে তখন আপনার সঙ্গে খানিক বাজে ব্যবহারই করে ফেলেছিলাম, আমায় মাফ করবেন। কিন্তু বিশ্বাস করুন, আমার খারাপ কোনো অভিপ্রায় ছিল না। ইনফ্যাক্ট আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার বইগুলো আপনি তুলে দিলেন। আরে না না, ও আবার কি, কৃতজ্ঞতার কি আছে, ছোট্ট একটা ব্যাপার। কিন্তু একটা কথা, আপনি আমায় চিনলেন কি করে? এই আবার কি ধরনের কথা? আপনার প্রতিবেশী, আর আপনাকে চিনব না? চার্চ স্ট্রিটের মোড়ে তো যাওয়া হয় নাকি? হ্যাঁ, আমার ছোট্ট একটা বইয়ের দোকান আছে, আসবেন, খুশি হব। এই দেখুন না, ব্রিটিশ বার্ডস নেবেন? হ্যাঁ, দ্য হোলি ওয়ার, এটাও দেখতে পারেন। প্রত্যেকটা ডিসকাউন্ট দেব। নিন না, 5 ভলিউম নিয়ে নিন। ওই দ্বিতীয় তাকে যে ফাঁকটা ভরাট হয়ে যায়। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম যে লোকটা বলে কি, আর ফেরত যেই ঘুরলাম দেখি শার্লক হোমস। হ্যাঁ, হোমস টেবিলের ওপার থেকে আমার দিকে মিটমিট করে হাসছিল। শার্লক হোমস! আমি তো প্রায় জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম। চোখের সামনে কেমন ধোঁয়াটে দেখছিলাম। যখন আবার সবকিছু স্পষ্ট হলো, শক্ত পায়ে দাঁড়ালাম, তখন জিভে ব্র্যান্ডির স্বাদ পেলাম। হোমস আমার উপর প্রায় ঝুঁকে পড়ে আমায় ব্র্যান্ডিটা খাওয়াচ্ছিল। মাই ডিয়ার ওয়াটসন, আমার আমি খুব দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী ওয়াটসন। আমি ঠিক বুঝতে পারিনি তুমি এইভাবে রিয়াক্ট করবে। শার্লক, শার্লক, সত্যি তুমি? কি করে? মানে তুমি সেই রাইকেনবার্গ ফলস থেকে বেরোতে পেরেছিলে? এক মিনিট, দাঁড়াও। আগে বলো, তুমি এখন খানিক সুস্থ বোধ করছো তো? কথা বলার কিন্তু অনেক সময় রয়েছে। আগে তুমি একটু ধাতস্থ হও।
আমার এই নাটকীয় রিঅ্যাপিয়ারেন্সের যে এমন মারাত্মক ফল হবে কে জানতো, ওয়াটসন। আরে সে ছাড়ো, আমি ঠিক আছি, কিন্তু আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। শার্লক হোমস আমার সামনে দাঁড়িয়ে, তাও আবার বহাল তবিয়তে। তুমি ভূত নও তো? সে ভাই আমি কি করে বলি বলো তো। আমার চোখের সামনে টান টান হয়ে আমার সেই পুরনো শার্লক হোমস, সেই আগের মতোই তোয়াক্কাহীন, সেই আগের মতোই ভয় ডর পরোয়া না করা অ্যাটিটিউড। যেন কিছুই হয়নি ভাব করে সিগারেট ধরিয়ে বসলো ছেলে। এই বছরে বেশ কিছুটা রোগা হয়েছে, শরীরটাতেও কেমন যেন একটা অসুস্থতার ছাপ পড়েছিল। বেশ বুঝতে পারছিলাম ওর দিনকাল ভালো কাটছে না। এইভাবে ছদ্মবেশ নিয়ে এই এতদিন থাকতে কারই বা ভালো লাগে বলো? কি, কেন, কখন সব বলবো বন্ধু, রাত কাবার হয়ে যাবে, কিন্তু একটু রোসো, কারণ সামনে একটা ছোটখাটো বিপদ আছে। এই আজ রাতটা আগে মিটিয়ে নেওয়া যাক, তারপর না হয় আরাম করে সবটা বলা যাবে। এই না না, ওসব আমি জানি না, আমি এখন সব না শুনে ছাড়ছি না। তাহলে এক কাজ করো, আজ এসো আমার সঙ্গে সেই আগের মতো। হ্যাঁ, ডিনার সেরে নি, চলো, তারপর বেরোনো যাবে। আর একটা কথা, ওই যে রাইকেনবাখ, সেই ভয়ঙ্কর খাদ, ওখান থেকে বেরোনোয় কোনো সমস্যাই হয়নি, কারণ আমি ওখানে তো পড়িনি। পড়নি মানে? কি বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, পড়িনি ওয়াটসন, আমি ওখানে পড়িনি। আমি তোমায় যে চিঠিটা শেষ লিখেছিলাম তার প্রত্যেকটা শব্দ সত্যি ছিল। মনে হয়েছিল মরিয়ার্টির মতো অমন ভয়ানক এক ভিলেন যখন আমার একমাত্র বেরোনোর পথ আগলে রয়েছে, তখন আর আমার ফিরে আসার কোনো উপায় নেই। আর ওর চোখে আমি এক সাংঘাতিক রোষ দেখেছিলাম, জানো। ও খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে ওর অন্তিম সময় আসন্ন। ওরও পালানোর সুযোগ প্রায় ছিল না বললেই চলে, তাই ও ঠিক করেছিল আমায়ও সঙ্গে নিয়ে ডুববে। নিচে পড়ে গেলে না সমস্ত জেনারেল নলেজ বেরিয়ে যাবে, ইউ গেট ইট? ও যখন আমার উপর ঝাঁপিয়ে পড়লো, কি বলবো ওয়াটসন, আমরা কিছুক্ষণ ধস্তাধস্তি করতে করতে একেবারে রাইকেনবাখের শেষ সীমানায় এসে ঢেকেছিলাম। এক পা অধিকার, কোনোদিন কেউ আমার ডাক শুনতে পেত না। কিন্তু তুমি তো জানোই বন্ধু, জাপানি কুস্তি বারিৎসু নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই চর্চা করছিলাম, তো সেটাই কাজে লেগে গেল। বলে না, জীবনের ধন কিছুই যায় না ফেলা। আমি কোনো ক্রমে ওর শক্ত প্যাঁচ থেকে নিজেকে ছাড়িয়ে একদিকে সরে গেলাম, আর বেচারা মরিয়াটি টাল সামলাতে না পেরে একটা কুৎসিত চিৎকার করে ওই ভয়াবহ খাদে পড়ে গেল। উফ, আওয়াজটা না এখনো আমার কানে লেগে আছে। কত যে নিচে ও পড়ল চিন্তাই করতে পারবে না। তারপর দেখলাম ও একটা বড় পাথরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল জলে। কিন্তু তোমাদের পায়ের ছাপ, মানে আমি তো দেখেছিলাম ফলস অব্দি দুজোড়া পায়ের ছাপ, কিন্তু তোমার ফিরে আসার তো কোনো চিহ্নই পাইনি। দেখো, আমি আজ করেছিলাম যে ও একা আমায় এখানে মারতে আসেনি, সঙ্গে অবশ্যই অন্য কেউ ছিল, একাধিকও হতে পারে। ওরা দূর থেকে দেখছিল নিশ্চয়ই ওদের মনিবের সঙ্গে আমার লড়াই, আর আমি এও জানতাম যে মরিয়াটি শেষ হয়ে গেলে ওরা ঝাঁপিয়ে পড়বে আমার উপর। হতে পারে তখনই নয়, কিন্তু তারপর প্রতি মুহূর্তে ওরা আমায় শেষ করার জন্য হত্যে দিয়ে পড়ে থাকতো। অমন বিপদের সময় দেখবে মাথাটা না সাংঘাতিক খেলে। ভাবলাম এক কাজ করা যাক, কোনোভাবে সবার চোখে মৃত হয়ে থাকি, আর এই পুরোটা সময় মরিয়াটির বাকি সাঙ্গপাঙ্গদের উপর নজর রেখে যাই। ইনফ্যাক্ট তককে তককে থাকি, সুযোগ পেলেই সাবার করব ওদের। তো মানে ওখানে কোথায় কিছুই বুঝতে পারছি না তো। আরে দাঁড়া, অমন তাড়াহুড়ো করলে হয়? রাইকেনবাখ নিয়ে তোমার লেখা আমি পরে পড়েছি। তুমি লিখেছিলে উল্টো দিকে একটা পাথরের দেওয়াল খাড়াই হয়ে উঠে গিয়েছিল, খুব মসৃণ দেওয়াল, কোথাও কোনো খাঁজ টাজ নেই, রাইট? কিন্তু ওয়াটসন, ওতে পা রেখে ওঠার মতো জায়গা ছিল। ঠিক নিচে পাগলের মতো মরিয়াটির পড়ে যাওয়া চিৎকার শুনতে পাচ্ছিলাম, আর ওই ফলসের ঝড়ের মতো শব্দ। আর আমি থরথর করে কাঁপতে কাঁপতে ওই চড়াই উঠছি,
মাঝে মাঝে তো পাথরের ফাঁকে কিছু নরম ঘাস উপরে চলে আসছিল, হাতে পাটাও স্লিপ করছিল, আর করলেই তো বুঝতেই পারছো। এবার বেশ কিছুক্ষণ পর আমি একটা বড় বসার জায়গা মতন পেলাম, শ্যাওলা ভর্তি, কিন্তু হ্যাঁ একটু বসতে পারার জন্য যথেষ্ট। ওখানে অন্তত নিশ্চিন্তে গা ঢাকা দেওয়া যাবে। ওখান থেকেই আমি তোমায়ও দেখেছিলাম আমার মৃত্যুর কারণ খুঁজছো অসহায়ের মতো, ভেঙে পড়েছো স্বভাবতই। তারপর যখন দেখলাম তুমি আর না পেরে হাল ছেড়ে দিলে, ফিরে গেলে হোটেলে, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এবার তো আমি ফাইনালি একা। ভাবলাম যাক, অ্যাডভেঞ্চার শেষ হলো। সারাদিন ধকল গিয়েছিল সাংঘাতিক, এবার একটু ভবিষ্যৎ ভেবে দেখতে হবে। তো এমন সব ভাবছি, হঠাৎ একটা প্রকাণ্ড পাথরের চাই কান ঘেঁষে বেরিয়ে গেল। নিচে রাস্তার উপর ধাক্কা খেয়ে ওই জলে পড়ে গেল। একবার মনে হলো নিছক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। তারপরই ওপরে চেয়ে দেখলাম অন্ধকারাচ্ছন্ন আকাশ ফুঁড়ে যেন একটা মানুষের মাথা। তক্ষুনি আর একটা পাথরের চাই এসে পড়লো আমার ঠিক পায়ের সামনে। মিস করলো আমায়, কিন্তু আর একটু হলেই ভবলীলা সাঙ্গ। মরিয়াটি একা যে ছিল না, আঁচি করেছিলাম, এবার টেরও পেলাম। কোনো রকমে ওখান থেকে হেঁচড়ে নামলাম, আরো একটা পাথর আমার পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল। নামছি যখন আচমকা পাটা গেল পিছলে। আমি তো জানি আর কোনো আশা নেই, মরিয়াটির পথেই চললাম বোধহয়, কিন্তু ভাগ্য ভালো আমার, নিচের ওই পথের ওপর গিয়ে পড়লাম। রক্ত বেরোচ্ছিল কেটে টেটে গিয়ে, কিন্তু সেসব ভাবার মতো সময় তখন নয়। ফলে উঠে দিলাম দৌড় পাগলের মতো, মাইল 10 তো হবেই, পাহাড়ের ওপর দিয়ে ওই অন্ধকারে। সপ্তাহখানেক বাদে ফ্লোরেন্স পৌঁছলাম, আর সারা বিশ্ব জানল আমি আর নেই। জানতো শুধু একজনই, আমার দাদা মাইক্রফট। ও, কিন্তু আমায় একবারও ক্ষমা করো ওয়াটসন, তোমায় জানালে মুশকিল হতো। মানে তুমি কিছু করতে না, কিন্তু তুমি যদি জানতে যে আমি বেঁচে আছি, তুমি অমন এক কষ্টের লেখাটাও তো লিখতে পারতে না, যে তোমার প্রিয় বন্ধু ইহ জগতে আর নেই। তো সেটাই তো দরকার ছিল। তোমার লেখা পড়েই তো আর কারো সন্দেহ করারই কোনো জায়গা ছিল না। আর দাদাকে জানাতেই হলো, নয়তো আমার টাকা পয়সা আসতো কোথা থেকে। তার উপর আবার দেখলাম লন্ডনে হাল হাকিকত বিশেষ সুবিধের নয়, মানে মরিয়াটির গ্যাংয়ের অন্তত 2 জন গায়ে হাওয়া লাগিয়ে খোলা ঘুরে বেড়াচ্ছিল। ফলে বিপদ তখনও আমার মাথায়। একবার আমায় বাগে পেলেই বুঝলাম আমাকে গা ঢাকা দিয়ে আরো বেশ কিছুদিন থাকতে হবে। ভালো কথা, ওখান থেকে তিব্বত গেলাম, লাসাতে হেড লামার সঙ্গে সময় কাটালাম। ওয়াটসন, আচ্ছা ওয়াটসন, এক নরওয়েজীয় ভূপর্যটক সিগারসনের খবর তো নিশ্চয়ই খবরে দেখেছো। ওটা আসলে তুমি ছিলে? ইয়েস স্যার। পার্সিয়া গেলাম, মক্কায় রইলাম কয়েকদিন, খার্তুমে কিছুদিন কাটালাম, তারপর ফ্রান্সে ফিরে এই কাজ সে কাজ করছি। হঠাৎই কানে এলো এই পার্ক লেন রহস্যের কথা। ওফ, সাংঘাতিক হোমস, সাংঘাতিক। এরকমও হয়? আমি তো একেবারেই, মানে প্রত্যেক দিন ভাবতাম কি করে তোমায় ছাড়া। বুঝতে পারছি ওয়াটসন, বুঝতে পারছি, আমি সবই বুঝতে পারছি। তোমার জায়গায় থাকলে আমিও হয়তো একেবারেই এমন ভাবেই রিয়্যাক্ট করতাম। কিন্তু কি জানো, কাজই সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। আর তেমনই একটা জব্বর কাজ আছে আজ তোমার জন্য, মানে আমাদের জন্য। কি বলো? কি বলো মানে? নতুন করে তো জীবন ফিরে পেলাম, তোমায় ফিরে পেলাম। আরে বলো কি করতে হবে? ঠিক সেই আগের মতোই বলো ক্যাপ্টেন। অপূর্ব, কিন্তু খানিক ধৈর্য ধরে বৎস, 3 বছরের গল্প বাকি, ওগুলো করতে হবে না? অন্তত 9:30 অবধি তো তা দিয়েই কেটে যাবে। তারপর নয় আমাদের শুরু হবে অ্যাডভেঞ্চার অফ দি এমটি হাউস। ঠিক সেই পুরনো দিনের মতোই লাগছিল। আমি শার্লকের পাশে বসে একটা ঘোড়ার গাড়িতে, পকেটে আমার রিভলভার, আর মনে একটা অভূতপূর্ব উত্তেজনা। রন্ধ্রে রন্ধ্রে অ্যাডভেঞ্চারের আভাস। শার্লক আমার পাশে, কিন্তু চুপ, একটাও কথা বলছে না। অস্বাভাবিক রকম ঠান্ডা, ঠোঁটগুলো শক্ত করে চেপে রাখা, আর চোখের ভুরু কুচকোনো।
বুঝতেই পারছিলাম না এই লন্ডন শহরের অন্ধকার জঙ্গলে কোন শয়তানকে ধাওয়া করছি। কিন্তু শার্লকের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল বেচারির কপালে প্রভূত দুঃখ। এই শার্লককে আমি খুব ভালো করছি। আমার মনে হয়েছিল আমরা বেকার স্ট্রিট যাচ্ছি, কিন্তু শার্লক দেখলাম গাড়িটা থামালো ক্যাভেন্ডিশ স্কোয়ারে। দেখলাম নামার আগে অতি সন্তর্পণে ডাঁয়ে বাঁয়ে দেখে নিচ্ছে, আর প্রতিটা রাস্তার মোড়ে এসে বুঝে নিচ্ছে ওকে কেউ ফলো করছে কিনা। এমনিতে শার্লকের মতো লন্ডনের অলিগলি কেউ চেনে না। এবারও ওকে দেখলাম অত্যন্ত কনফিডেন্টলি এই গলি সেই গলি এগিয়ে চলেছে, আমি ওর পেছনে। ইনফ্যাক্ট এমন কয়েকটা গলি দিয়ে নিয়ে গেল যে আমিও ঠিক করে ঠাউর করতে পারলাম না। ম্যানচেস্টার স্ট্রিট হয়ে ফাইনালি ব্ল্যান্ডফোর্ড স্ট্রিটে এসে উঠলাম। অদ্ভুত একটা বিষাদ মাখা জায়গা, বাড়িগুলো কেমন বিষণ্ণ। কিছু পরে ও একটা প্রায় ফাঁকা উঠোনলা বাড়ির কাছে এসে দরজা খুলে ঢুকল। ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। ঘুটঘুটে অন্ধকার ভেতরে, কিন্তু এইটুকু বোঝাই যাচ্ছিল যে বাড়িটা অ্যাবসলিউটলি ফাঁকা, কেউ কোথাও নেই। হাঁটছিলাম যখন নিচের কাঠে প্রবল ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল। শার্লক আলতো করে আমার হাত ধরে একটা জায়গায় আনলো যেখানে আমি খানিক আলো দেখলাম। পাশেই একটা বড় ফাঁকা ঘর দেখলাম। একটু দেখা যাচ্ছিল কারণ বাইরে থেকে স্ট্রিট লাইট এসে ঢুকছিল। কোথায় বুঝতে পারছো? এই তো বেকার স্ট্রিট। একদম ক্যাম্পডেন হাউস, ঠিক আমাদের পুরনো বাড়ির উল্টো দিকে। কিন্তু ব্যাপারটা কি? কারণ এখান থেকেই ওই উল্টো দিকটা সবচেয়ে ভালো দেখা যায়। এক কাজ করো না, খানিক এগিয়ে যাও জানলার দিকে। দেখো সাবধান, নিজেকে দেখিয়ে ফেলো না আবার। এবার দেখো তো আমাদের ওই পুরনো ঘরগুলোর দিকে। দেখি একটু এই 3 বছরে তোমায় চমকে দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলেছি কিনা। আমি খুব মনোযোগ দিয়ে তাকিয়ে দেখতেই হঠাৎ উত্তেজনায় প্রায় চেঁচিয়ে ফেলেছিলাম। পর্দা টানা ছিল, আর দেখি ঘরের ভেতরে একটা লম্ফ জ্বলছে, আর জানলার কাঁচে চেয়ারে বসে থাকা একটা লোকের পরিষ্কার ছায়া পড়েছে। মাথার ওই চেনা আদল, কাঁধের ওই গড়ন, আর ওই টিকলো ফিচার চিনতে ভুল করতেই পারি না। দেখতে অবিকল শার্লক হোমস। আমি তো মানে আর কি বলবো। কি কেমন? যথারীতি ঈশ্বরের মতো। আমি তো আরেকটু হলেই বিশ্বাস করে নিতাম ওটা তুমি। ভাবনা আমারই, তবে হ্যাঁ, কৃতিত্ব অস্কার মুনিয়েকে না দিয়ে পারা যায় না। কি অদ্ভুত সুন্দর ছাঁচ বানিয়েছেন বলো, মোমের। লোকে ভাববে আমি ওই ঘরেই আছি, আর আমি তখন অন্যখানে। মানে তোমার সন্দেহ তোমায় কেউ চোখে চোখে রাখছে? সন্দেহ নয়, বিশ্বাস। সেই যে মানুষটা রাইকেনবাখ ফলসে সলিল সমাধিস্থ, তারই সাঙ্গপাঙ্গ এখনো আমার পিছু ছাড়েনি, তককে তককে রয়েছে। কারণ ওরাই একমাত্র জানে আমি শেষ হইনি, এখনো বেঁচে পড়তে রয়েছি। ওই যে লোকটার কথা বলছিলাম না, যে রাইকেনবাখের ওখানে আমার উপর পাথর ফেলছিল, সাংঘাতিক লোক ওয়াটসন, সাংঘাতিক লোক, মরিয়াটির খুব কাছের। আর এখন মরিয়াটি নেই, ফলে ওই এখন লন্ডনের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল। সেই আজ আমাদের পেছনে, বুঝলে? কিন্তু সেও জানে না যে আমরাও আজ ওর পেছনে। অন্ধকারে আমরা নিথরের মতো দাঁড়িয়ে। সামনে দিকে একের পর এক কালো ছায়া যাওয়া আসা করছিল। রাতটা এমনিতেই ছিল বড়ই ঝোড়ো।
ঠান্ডা হাওয়ার দাপট অন্য সবকিছুকেই যেন ম্লান করে দিচ্ছিল। হাওয়ার শোঁ শোঁ আওয়াজের মাঝেই খেয়াল করলাম আদ্যপান্ত কোট মাফলার ঢাকা কিছু সাহসী মানুষ রাস্তা পারাপার করছেন। এক দুজন বিশেষ করে চোখে পড়েছিলেন। কেমন যেন মনে হচ্ছিল, অবশ্য চোখের ভুলও হতে পারে, যে ওই একটা বা দুটো লোকই বারবার আমাদের উল্টো দিকের বাড়িটার কাছ দিয়ে ঘুরঘুর করছিল। কিরম যেন মনে হলো ওই দুজন খানিক দূরে গিয়ে শেল্টার নিল, আপাত দৃষ্টিতে হাওয়া থেকে বাঁচবে বলে, কিন্তু আসলে শার্লকের ওপর নজর রাখবে বলে। শার্লককে বললাম সে কথা, কিন্তু ও পাত্তাই দিল না। ক্রমশ দেখলাম ওকে কেমন যেন অধৈর্য হয়ে যেতে, যেন ওর চোখে রাখা প্ল্যান কিছুতেই কাজে লাগছিল না। খুব রেস্টলেস হয়ে উঠেছিল শার্লক, পায়াচারি করছিল এদিক ওদিক। শেষে খেলা ঘুরল। তখন কটা হবে, মাঝরাত বোধ হয়। হঠাৎ ওই উল্টো দিকের ঘরের দিকে তাকিয়ে আমি তো প্রায় আঁতকেই উঠলাম। ছায়াটা নড়ল, আলপাত নড়ল, নড়বেই তো। আরে মানে হচ্ছে না, আমায় বোকা পেয়েছো যে স্রেফ একটা মোমের মূর্তি চেয়ারে বসিয়ে অমন ধুরন্ধর কিছু ক্রিমিনালকে ধোঁকা দেব? আমরা এই ঘরে কতক্ষণ আছি? ঘন্টা দুয়েক তো বটেই। তো তার মধ্যে আমাদের অতি চমৎকার ল্যান্ডলেডি মিসেস হাডসন অন্ততপক্ষে 8 বার আমার মূর্তিটাকে নানা পোজে ঘুরিয়ে রেখেছেন, যাতে মনে হয় সত্যি কেউ একজন ওখানে বসে রয়েছে। আর মিসেস হাডসন এমন দুর্দান্ত ভাবে সবটা করছেন সামনে থেকে যে তার ছায়াটা পড়ছেই না। আহ, ব্রিলিয়ান্ট। বাইরে আবহাওয়া ঠিক আগের মতোই কর্কশ ছিল। হাওয়া এখনো তার রোয়াব দেখিয়ে যাচ্ছিল। রাস্তায় লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওই যে দুজন লোকের কথা বলছিলাম, তাদেরও এখন দেখতে পাচ্ছিলাম না। চারদিকে চুপচাপ শুনশান। হঠাৎ সেই অনন্ত চুপের মধ্যেও শুনলাম একটা চাপা উত্তেজনা। আমার পাশে শার্লক যেন কিছু একটা আঁচ করেছে। আমায় এক ঝটকায় টেনে নিয়ে ওই ঘরের বোধহয় সবচেয়ে অন্ধকার অংশটায় সে নিয়ে গেল। আমি টের পেলাম ওর আঙুল আমার ঠোঁটের ওপর। কোথাও তো কিচ্ছু দেখতে পেলাম না। আচমকা শার্লকের এহেন ব্যবহার খানিক চমকেই দিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই কানে এলো একটা চাপা আওয়াজ। বেকার স্ট্রিটের দিক থেকে নয়, ঠিক আমাদের পেছন থেকে আসছিল শব্দটা। কে যেন একটা দরজা খুলল, তারপর বন্ধ হলো, তারপর জুতোর আওয়াজ। স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। জুতোর সে আওয়াজ নিশ্চয়ই নিজেকে ব্যক্ত করতে চাইনি, থাকতে চেয়েছিল বেনামি। কিন্তু এই ফাঁকা বাড়ি পায়ের শব্দকে স্পষ্ট, আরো স্পষ্ট করে তুলেছিল। শার্লক মুহূর্তেই দেওয়াল ঘেঁষে উবু হয়ে বসে পড়ল। ওর দেখা দেখি আমিও তাই। পকেটে আমার হাত শক্ত করে ধরে রয়েছে রিভলভার। ওই অন্ধকারের মধ্যে দিয়েই এবার দেখলাম একটি অবয়ব, যেন ঘন নিকষ অন্ধকারের চেয়েও কালো। প্রথমে খানিক দাঁড়ালো, যেন একটু পর্যবেক্ষণ করে নেওয়া, আর তারপর খুব সন্দেহজনকভাবে একটু ঝুঁকে পড়ে এগিয়ে এলো আমাদের দিকে। আমি তো টান টান হয়ে রয়েছি, যে কোনো মুহূর্তেই সরাসরি সংঘাত বাঁধবে। শরীরের সমস্ত উত্তেজনা যেন হাতের আঙুলে এই রিভলভারের কাছে এসেই কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু কিছুক্ষণে বুঝলাম লোকটা টেরই পায়নি যে আমরা এখানে লুকিয়ে। ও আমাদের পাশ কাটিয়ে এগিয়ে গেল। তারপর ওই অন্ধকারেই
একটা অদ্ভুত দেখতে বন্দুক বের করল। দেখতে তো কিছুই পাচ্ছিলাম না, শুধু আওয়াজ শুনে আন্দাজ করলাম গুলি ভরল বন্দুকে। ভরে দেখি লোকটা জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাস্তায় আলো এবার ওর গায়ে সামান্য পড়ছিল, তবুও ওর মুখ দেখার বাসনা আমার পূর্ণ হল না। তারপর দেখলাম জানলার কাছে এসে লোকটি বন্দুকটা তাক করল আমাদের পুরনো বাড়ির দিকে, যেখানে সেই মোমের শার্লক বসে রয়েছে। নিজের নিশানাকে অমন স্পষ্ট দেখতে পেয়ে ওর একটা স্বস্তির নিঃশ্বাস শুনতে পেলাম। আর তারপরই একটা গুলি চলার শব্দ এবং সঙ্গে দূরে কাঁচ ভাঙার আওয়াজ। কিন্তু এরই মধ্যে হঠাৎ খেয়াল হলো শার্লক আমার পাশে নেই। ও ওত পেতে থাকা বাঘের মতো শিকারের ওপর লাফিয়েছে। আমিও গেলাম দৌড়ে। শার্লক ওকে চিৎ করে শুইয়ে ফেলল মাটিতে। কিন্তু লোকটার শক্তি আছে সাংঘাতিক। পাল্টা প্যাঁচে ও শার্লককে ঘায়েল করল। আমি পেছন থেকে রিভলভারের বাঁট দিয়ে ওর মাথায় আঘাত করলাম। লোকটা আবার পড়ে গেল মাটিতে। আমি ওকে জোরে চেপে রেখেছি এমন সময় শার্লক সজোরে একটা হুইসেল বাজালো। ইঙ্গিত বুঝে তিনজনকে ফুটপাত ধরে ছুটে আসতে দেখলাম। দুজন উর্দি পরা পুলিশ, আর একজন মনে হলো প্লেন ক্লোথস ডিটেকটিভ। তারা ঘরে ঢুকে এলেন। ও হে, লেস্ট্রাড নাকি? ইয়েস মিস্টার হোমস, নিজেই এলাম। উফ, কতদিন পর আবার লন্ডনে দেখা হলো বলুন। তা বটে, আমার খুব প্রয়োজন দেখছি। এক বছরে 3টি আনসলভড কেস, ব্যাপার কি? তবে হ্যাঁ, মোলসি রহস্যটা খাসা সমাধান করেছ। আমাদের বন্দী ততক্ষণে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, হাঁপড়ের মতো শ্বাস টানছে। তার দুদিকে দুজন কনস্টেবল। ইতিমধ্যেই রাস্তায় কিছু মানুষ জমা হয়ে গিয়েছে। ওই রাতেও শার্লক পর্দাটা নামিয়ে বন্ধ করে দিল জানলাটা। লোকটা চোখে মুখে শয়তানির ছাপ স্পষ্ট। ওই অবস্থায়ও শার্লকের দিকে এক অদ্ভুত মারণ দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। আমরা যেন কেউ নই, সম্পূর্ণরূপে আমাদের অগ্রাহ্য করে এক মনে শার্লকেরই দিকে তাকিয়েছিল লোকটা। দৃষ্টি দিয়ে বিধ ছিল বললেও ভুল বলা হবে না। আর গজরাচ্ছিল। শয়তান, শয়তান, কতদিন পালাবে? হ্যাঁ, খুব চালাক ভেবেছ নিজেকে? হ্যাঁ, কর্নেল, পথের শেষে তো প্রেমিকদের মিলনই হয়, তাই না? আপনার সঙ্গে তো তেমন দেখা হওয়ার সৌভাগ্যই হলো না। সেই শেষ আপনার আতিথেয়তা পেয়েছিলাম রাইকেনবাখ ফলসে। যতই চেষ্টা করো, আমায় ধরে রাখা অত সোজা নয়। আমি কে সেটা জানলে। ও রাইট, পরিচয় তো করায়নি। উফ, মাথাটা গেছে আমার। বন্ধুগণ, এই ভদ্রলোক, ইফ আই মে সে সো, এই ভদ্রলোক হলেন কর্নেল সেবাস্টিয়ান মরন। এককালে হার ম্যাজেস্টির ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। সমগ্র ইস্টার্ন এম্পায়ারে ওর মতো দড় বন্দুকবাজ আর দুটো নেই। ইনফ্যাক্ট ওর মতো অত বাঘ আদৌ আর কেউ মেরেছে বলে তো মনে হয় না। কর্নেল, ভুল বললাম? এত কিছুর পরও কি করে যে আমার একটা সহজ সরল চালে কাত হয়ে গেলেন, আমি তাই ভাবছি। এ তো চেনা টোটকা আপনার, না? একটা গাছের গোড়ায় বাচ্চা ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করে বাঘকে ফাঁদে ফেলা। এই ফাঁকা বাড়ি আমার গাছ, আর আপনি কর্নেল আমার সেই বাঘ। আপনার নিশ্চয়ই অন্য আরো লোক ফিট করা ছিল, যারা ওই ঘরে বসা আমিকে সহজেই খতম করে দিত যদি আপনার হাত একবারও ফসকাতো। কর্নেল যেন নিজেকে ছিঁড়ে ফেলতে চাইছিলেন সে অবস্থা থেকে। চাপা রাগ বেরিয়ে পড়ছিল তার। শুধু একটা ব্যাপারে এইখানে গুলিয়ে যাচ্ছিল। আমি ভাবিনি যে আপনি এই বাড়িটাকে আপনার ঘাঁটি বানাবেন। রাস্তা থেকেই হয়তো কাজ সাবার করবেন মনে হয়েছিল।
লেস্ট্রাডও ছিল ওর দলবল নিয়ে, ওরাই বাকিটা সামলে নিত। তো ঠিক আছে, ওটা ছাড়া বাকিটা প্ল্যান মাফিকই চলল। ইন্সপেক্টর লেস্ট্রাড, যদি আমায় অ্যারেস্ট করতেই হয় তো ঠিক আছে, লেট ল টেক ইটস টার্ন। কিন্তু এই ধূর্ত লোকটার পাল্লায় কেন আমি পড়ব? কে শার্লক হোমস? আমি চিনি না। অতি উত্তম প্রস্তাব মিস্টার হোমস, তবে তো মিটেই গেল। চলুন এবার যাওয়া যাক। আপনি আর কিছু বলবেন? বন্দুকটা দেখেছো লেস্ট্রাড? বেশ জিনিস, কোনো শব্দ হয় না, কিন্তু কি সাংঘাতিক ক্ষমতা এটার, কি বলবো লেস্ট্রাড। বিখ্যাত জার্মান গান ম্যানুফ্যাকচারার বন হার্ডারকে দিয়ে এটি তৈরি করিয়েছিলেন স্বয়ং প্রফেসর মরিয়ার্টি। তা আমি জানতাম বটে, কিন্তু দেখলাম এই প্রথম। ভালো করে দেখো এটা, বুঝলে? ও আর হ্যাঁ, স্পেশাল একরকম বুলেট ঢোকে এতে, সেটিও পরীক্ষা করে দেখো। নিশ্চয়ই মিস্টার হোমস, তো আমি আসি? হ্যাঁ অবশ্যই। জাস্ট একটা কথা, ওর বিরুদ্ধে কোন চার্জ আনবে? কি আবার? শার্লক হোমসকে হত্যা করার চেষ্টা? আমায় এ ব্যাপারে খামোখা জড়িও না লেস্ট্রাড, অভিবাদন জানাই তোমায়। তুমি না থাকলে ওকে তো অ্যারেস্টই করা যেত না, মানে যাকে এই এত দিন ধরে হন্যে হয়ে খুঁজছিলে। সো কেস সলভড। কেস সলভড? কোনটা? কাকে অ্যারেস্ট করলাম? গত মাসে 30 তারিখ 427 নম্বর পার্ক লেনের সেকেন্ড ফ্লোরের খোলা বারান্দা দিয়ে যিনি একটা এয়ার গানের এক্সপ্যান্ডিং বুলেট দিয়ে অনারেবল রোনাল্ড অ্যাডেয়ারকে হত্যা করেছিলেন। এবার বুঝলে লেস্ট্রাড? ইজ অল ইয়ার্স। আর ওয়াটসন, চলো তাহলে যাওয়া যাক। একটা সিগার নিয়ে আধ ঘন্টা খানেক মন্দ কাটবে না। কতদিন পরে ফিরলাম আমাদের সেই পুরনো ঘরে। সবকিছু এখনো সেই একইভাবে পরিপাটিভাবে গোছানো, যেন এই তো গতকালই এসেছিলাম। সমস্ত ডায়াগ্রাম, রেফারেন্সের হাজার হাজার বই, স্ক্র্যাপ বুক, শার্লকের পাইপ র্যাক, ওর ভায়োলিন কেস, সব সেই আগের মতোই। মাইক্রফট হোমসের তত্ত্বাবধানে থাকলে অবশ্য এমনই ঝকঝকে তকতকে থাকবে সবকিছু। কিন্তু হ্যাঁ, বাড়িওয়ালি মিসেস হাডসনের কথাও বলতে হয়। যাক, ঢুকেই নজর পড়ল সেই মোমের পুতুলটার উপর। অদ্ভুত সত্যি, হুবহু শার্লক। আবার ওরই একটা ড্রেসিং গাউন পরে বসা, কিন্তু তার এখন অবস্থা বেশ সঙ্গীন। কপাল ফুঁড়ে বেরিয়ে গেছে কর্নেল মোরানের গুলি। শিকারীর চোখ দেখেছ? বয়স হলে কি হবে, টিপ এখনো মারাত্মক। ইনি ভারতে যখন ছিলেন তার চেয়ে ভালো বন্দুকের হাত কারও ছিল না, আর এখন বোধ করি লন্ডনেও ধারে কাছে কেউ নেই। এই দেখো, সফট রিভলভার বুলেট। কে ভাববে বলো এয়ার গান থেকে এমন একটা গুলি ধেয়ে আসতে পারে? এখানেই লোকটা জিনিয়াস, বুঝলে ওয়াটসন। কিন্তু তুমি নাম শুনেছ? শোনোনি অবশ্য। তুমি প্রফেসর মরিয়ার্টির নাম শোনোনি তো কর্নেল মোরান। নাও দেখো, জানোই তো বায়োগ্রাফির কালেকশনটা আমার একটু বেশি ভালো। নাও নাও নাও, পড়ো 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 পড়ো। কর্নেল সেবাস্টিয়ান মোরান, জন্ম 1840, পড়াশোনা ইটনে, তারপর অক্সফোর্ডে, ফার্স্ট ব্যাঙ্গালোর পাইনিয়ার্সের অংশ ছিলেন, আফগান ক্যাম্পেইন, কাবুল, শেরপুরে কাজ করেছেন। ও বাবা, আবার বই টইও লিখেছেন দেখছি। কি হে? হেভি গেম অফ দ্য ওয়েস্টার্ন হিমালয়াস, 3 months ইন দ্য জঙ্গল। বাবা। আর পাশের মার্জিনে দেখো কি লেখা, দ্য সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন লন্ডন। ও, এ তো তোমার সংযোজন। জানো, একটা সময় অবধি চমৎকার ক্যারিয়ার ছিল, খুব শক্ত নার্ভের মানুষটা। ইনফ্যাক্ট তুমি যাও দেখো, ইন্ডিয়ায় এখনো নাকি তাঁর একটা গল্প মুখে মুখে ফেরে, যে একবার নাকি তিনি একটা আহত মানুষকে বাঘকে তাড়া করতে করতে একটা ড্রেনে নেমে গিয়েছিলেন। কিছু কিছু গাছ হয় জানো ওয়াটসন, যেগুলো একটা মোটামুটি উচ্চতায় পৌঁছানোর পর আচমকা একরকম অস্বাভাবিকতা আমদানি করে। মানুষের মধ্যেও এমনটা তুমি লক্ষ্য করলে পাবে। তো যে কোনো কারণেই হোক, কর্নেল বিপথে যেতে লাগলেন। তেমন কোনো উল্লেখযোগ্য স্ক্যান্ডালে জড়িয়ে না পড়লেও অন্য এমন কিছু কাণ্ড করে বসলেন যে ভারতে তাঁকে রাখাটাই দুঃসহ হয়ে উঠল। তিনি লন্ডন ফিরলেন, আর এসেই নামী শয়তান হিসেবে নাম কিনে ফেললেন। আর বলে না, রতনে রতন চেনে। ব্যাস,
প্রফেসর মরিয়ার্টির চোখে পড়ে গেলেন কর্নেল। লর্ডারের মিসেস স্টুয়ার্টের মার্ডারটা মনে আছে? আমি শিওর ওর পেছনেও এই কর্নেলেরই হাত। তোমার মনে আছে একদিন দৌড়ে ঘরে ঢুকলাম আমি, আর শটার জানলাগুলো বন্ধ করে দিলাম? ভেবেছিলে হয়তো মাথাটা সম্পূর্ণ গেছে, কিন্তু আমি জানতাম আমায় ফলো করা হচ্ছিল, আর সেটা করছিল বলতে পারো পৃথিবীর সেরা শুটার। তারপর সুইজারল্যান্ডে ইনি তো আমাদের পিছু নিয়েছিলেন, আর রাইকেনবাখে সেই বিভীষিকাময় মিনিট 5 তো তুমি কি কর্নেলকে ফলো করছিলে? বলতে পারো। আসলে উল্টো খেলা না খেললে তো আমি মুশকিলে পড়তাম, তাই না? লন্ডনে মহাশয় মনের আরামে ঘুরে বেড়াবেন, তককে তককে থাকবেন, কখন আমায় জব্দ করবেন আর আমি ঢিলে দেব, তা কি হয়? কিন্তু ওদিকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েও লাভ নেই। কি বলবো, কিসের ভিত্তিতে বলবো? প্রমাণ তো নেই কিছু। ফলে আমি শুধু খবরে চোখ রাখতাম, জানতাম একদিন তো ঠিক নাগাল পাবই। আর তাই হলো। দেখলাম রোনাল্ড অ্যাডায়ারের মৃত্যুর খবর। তখনই অনেকটা নিশ্চিত হয়ে গেলাম যে এই কর্নেলই সবের মূলে। কারণ খোঁজ নিয়ে জানলাম কর্নেল মিস্টার অ্যাডায়ারের সঙ্গে সেদিন তাস খেলেছিলেন। তারপর তাকে ফলো করেন ক্লাব থেকে বাড়ি, আর তারপর সুযোগ বুঝে দূরের কোনো এক জানলা থেকে গুলি করে মারেন। ঠিক এই এক বুলেট, সফট, যা দিয়ে আমায়ও শেষ করার তাল করেছিলেন। আর তারপর আমি ইচ্ছে করে তার এক শাগরেদকে দেখা দিই। ভালো করেই জানতাম যে সে খবর কর্নেলের কানে পৌঁছবে, এবং পৌঁছানো মাত্র উনি আবার চেষ্টা করবেন আমায় খুন করার। কি দিয়ে? না, সেই স্পেশাল বন্দুকের আরো স্পেশাল বুলেট দিয়ে। আমি জানতাম আমাদের এই জানলা দিয়েই কর্নেল আমায় তাক করবে। সমস্ত বুঝে আমি ঘাপটি মেরে রইলাম ওই ফাঁকা বাড়িটায়। পুলিশকেও আগে থেকেই খবর দেওয়া ছিল। তুমি বোধহয় অমন কনকনে এক রাতে কয়েকজন পথচারীকে দেখে সন্দেহ করেছিলে, ওয়াটসন। বুঝতেই পারছো তারা কে? কিন্তু এবার যে মজাটা হলো তার জন্য স্বয়ং আমিও প্রস্তুত ছিলাম না। কর্নেল কিনা ঠিক ওই ফাঁকা বাড়িটাই বেছে নিয়েছিলেন আমায় মারবেন বলে। ভাবো, যাকে মারা হবে সেও ওখানে, আর যে মারবে সেও। আচ্ছা, তা না হয় হলো, কিন্তু শার্লক, কর্নেল খামোখা অ্যাডায়ারকে মারলেন কেন, রাইট? অনুমান করতে পারি মাত্র। দেখো, এই অ্যাডায়ার আর কর্নেলের একরকম পার্টনারশিপ ছিল। দুজনেই কোনোভাবে বেশ কিছু টাকা দাম বেড়েছিলেন। তারপর যা হয় আর কি, কর্নেল একসময় পুরোটাই হাতি নেওয়ার তাল করেন, অ্যাডায়ার সেটা জেনে ফেলেন, কর্নেলকে একরকম সাবধানও করেন, আর এটাই কাল হয় অ্যাডায়ারের। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে এক তো কর্নেলের আবার নাম খারাপ, সবচেয়ে বড় কথা তাকে তো ক্লাব থেকে বহিষ্কারও করে দেওয়া হবে। ওই ক্লাবে তাস খেলে যা পয়সা তিনি জিততেন তা দিয়েই তো দিন চলতো তার। সেটাই বন্ধ হয়ে গেলে, অতএব দেখা যাক অনুসন্ধান করে কি পাওয়া যায়। তো আর কোনো চিন্তা নেই, কর্নেল মোরান বিশেষ ব্যতিব্যস্ত করছেন না আমাদের। এই বন্দুকটিও স্কটল্যান্ড ইয়ার্ড মিউজিয়ামে গিয়ে দিয়ে দেবো ভাবছি, আর শার্লক হোমস আবার ফিরে যাবে লন্ডনের ছোটখাটো হাজারো সমস্যায়, যা কিনা আকছার ঘটতে থাকে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দি এম্পটি হাউস। গল্প পাঠে মীর, দীপ, পুষ্পল এবং রিচার্ড। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। পর্ব পরিচালনায় অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।